যদি আরেকজনকে মিথ্যা প্রমাণ বা ভুল প্রমাণ করতে হয়, আপনার তাকে প্রমাণ সহ দেখাতে হবে। বিতর্ক বা তর্ক এটা কখনো সলিউশন আনে না। এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে তার কাছে যদি পিরামিড মনে হয়ে থাকে কোনোভাবে, তাহলে আমাকে আরেকটু ভালো মতো দেখতে হবে যে তার কাছে আসলে পিরামিড কেন মনে হলো। লাইক আমিও মানে পরে সে পিরামিড বলার পরে আমি আর একটু ভালো মতো দেখি যে হ্যাঁ ঠিক আছে, বিশেষ করে মাঝখানের চিত্রটাকে পুরোপুরি পিরামিডের মতোই লাগতেছে। তাহলে এই যে একটা বিষয় যে দেখেন, এই সিম্পল একটা বিষয়, এখানেও আমাদের পার্সপেক্টিভ ডিফারেন্ট হয়েছে। তার মানে হচ্ছে যে লাইফে ছোট থেকে বড় বিষয়, আপনার ইভেন আপনার ছেলের সাথে, আপনার আপনার ওয়াইফের সাথে, আপনার আপনার রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথে আপনার পার্সপেক্টিভে একটা ডিফারেন্স হবে। আপনার কাজ হচ্ছে সেগুলোকে কোপ আপ করে নেওয়া এবং স্ট্রেট পথটা দেখার চেষ্টা করা। ওকে, আমরা কিভাবে কি করব এই বিষয়ে আরো পরবর্তীতে আমরা দেখতেছি। হ্যাঁ, দেখেন এখানে একজন মানুষ একটা অক্ষরটা কি, যে এক পাশ থেকে দেখতেছে তার কাছে মনে হচ্ছে এটা ডব্লিউ, আর যে আরেক পাশ থেকে দেখতেছে তার কাছে মনে হচ্ছে এটা এম। আমাদের লাইফে এটা বারবার হয়। আমাদের লাইফে ধরেন যে একটা বিপদ ফেস করতেছে তার কাছে মনে হয় যে এর চেয়ে বড় বিপদ আর নাই। আর যে সান্ত্বনা দিচ্ছে তার কাছে মনে হয় যে না, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। এবং সে এটাকে মানে সান্ত্বনা দিতে গিয়ে মোটিভেশন দিতে গিয়ে এই বিপদটাকে অনেক সময় ছোট করে ফেলে। বিষয়টা হচ্ছে যে যখন আপনি বিপদে পড়বেন তখন ছাড়া আপনি কোনোদিনও বুঝবেন না যে এই বিপদটা কেমন, পার্টিকুলারলি। এই জন্য আমাদের আরেকজনের ব্যাপার বুঝতে হবে। এখানে শোনার ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। মূল যে বিষয়টা যে আপনি যেটা চিন্তা করতেছেন সেইটাই যে সব সময় সত্যি হবে, বিষয়টা এমন নাও হইতে পারে। এটা হচ্ছে প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আপনি যেটা চিন্তা করতেছেন তার বাইরেও যে জগৎ থাকতে পারে সেটা আপনাকে মানতে হবে, এবং সেটা মেনে যখন আমরা স্টেপ আউট করব তখন দেখা যাবে যে অ্যাপ্রোচ সুন্দর হচ্ছে। জাস্ট লাইক ধরেন আমার একজন মানে আমার একজন কি বলে, আমার সাথে একজনের কাজ করার কথা কোনো একটা প্রজেক্ট নিয়ে, গত 1 সপ্তাহ ধরে তার কোনো খোঁজ খবর নাই। অথচ গত 1 সপ্তাহ প্রথম 2 দিন তার সাথে আমার কথা হওয়ার কথা ছিল, সে আমাকে নক দেওয়ার কথা ছিল, সে নক দেয় নাই। আমি তো অপেক্ষা করেছি এবং আমি তাকে কলও করার চেষ্টা করেছি, কিন্তু কোনো রিচ করতে পারিনি। আজকে যখন কল দিলাম, তো আজকে আমি তাকে ডিরেক্টলি কিছু তো বলি নাই, আমি জিজ্ঞেস করছি যে ভাই, আহ, আপনি কেমন আছেন, কেমন চলছে, কোনো কিছু নিয়ে পেইন খাচ্ছেন কিনা বা বিপদে আছেন কিনা একটু বলেন তো, আপনাকে কোনো হেল্প করতে পারি কিনা। আমার উদ্দেশ্য ছিল তার অ্যাসপেক্টটা জানা, আমার উদ্দেশ্য ছিল তার কাছ থেকে তার বিপদের কথা বের করা। এখন তাকে যদি আমি তার সাথে রাব বিহেভ করতাম বা ধমক দিতাম, তাও কিন্তু তিনি তার বিপদের কথা বলতেন। কিন্তু এটা না করে আমি তার পার্সপেক্টিভটা বুঝতে চেয়েছি যে তিনি আসলে কেন কেন ইনঅ্যাক্টিভ। এখন এটাও তো হতে পারে যে তিনি আমার সাথে আর কাজ করবেন না, বা তিনি বিপদে আছেন, হোয়াট এভার, যাই হোক। তো আমি তাকে এটা জিজ্ঞেস করার পরে তিনি যখন আমাকে বললেন যে ভাই আমি এই পেইনের কারণে একটু পেইনে আছি, সময় দিতে পারতেছি না, আমি নিজের কাজ নিয়ে বা স্বাস্থ্য নিয়ে একটু চ্যালেঞ্জ, এই জন্য, তখন দুইটা ব্যাপার হলো। একটা হচ্ছে আমি পার্সপেক্টিভ ক্লিয়ার হয়ে গেলাম এবং তার সাথে আমার সম্পর্ক ভালো থাকলো। এই ব্যাপারগুলা এখন, এটা ঠিক আছে যে কিছু কিছু ব্যাপারে কিছু কিছু জায়গায় আমরা নেগোশিয়েট করতে পারি না বা করা যায় না, কিন্তু তারপরও আমাদের লাইফ অনেক বেশি সুন্দর হয় যদি আমরা পার্সপেক্টিভ বুঝতে পারি বা পার্সপেক্টিভের ব্যাপারে আমাদের ক্লিয়ার ধারণা থাকে যে কিভাবে এটা কাজ করে। একটা সেম চিত্র বা একটা সেম লেখা আপনার কাছে ভালো লাগতে পারে, আবার আমার কাছে খারাপ লাগতে পারে। একজন সেম মানুষ, তার সেম কাজ আমার কাছে ভালো লাগতে পারে, আপনার কাছে খারাপ লাগতে পারে। একটা সেম যে কোনো একটা অ্যাপ্রোচ, সেটা আপনার কাছে ভালো লাগতে পারে, আমার কাছে খারাপ লাগতে পারে। যার কাছে যা লাগুক, এইটাকে আরেকজনের উপর চাপায় না দেওয়া, এটা হচ্ছে পার্সপেক্টিভের একটা বিষয়। এখন এখানে আহ, মানে এখানে কিছু বিষয় আছে মানে যেটা আমরা বিশ্বাস করি, যেমন ধরেন আহ, ধর্মের যে বিষয়গুলো, ধর্মীয় যে বিষয়গুলো, এখানে বিশ্বাসের তারতম্যের কিছু নাই আসলে। লাইক আমরা এমনি ছবির ক্ষেত্রে যদি বিশ্বাস করতে পারি যে ঠিক আছে তার মতামত ঠিক হতে পারে, তাহলে ধর্মের ক্ষেত্রে এরকম হয়ে যাবে যে ঠিক আছে আমি বলি বা আমি বিশ্বাস করি আল্লাহকে, মানে আমি বিশ্বাস করি আল্লাহ আছে, সে বিশ্বাস করে আল্লাহ নাই, তার মানে আল্লাহ থাকতেও পারে নাও থাকতে পারে, এমন হইলে আবার সমস্যা। কিছু কিছু জায়গায় পার্সপেক্টিভ শুড বি ফিক্সড, মাস্ট বি ফিক্সড, এবং রিলিজিয়ন তার মধ্যে একটা। ঠিক আছে, ওইদিকে যাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের আজকের এজেন্ডা হচ্ছে প্রফেশন নিয়ে কথা বলা এবং প্রফেশনাল অ্যাসপেক্টে কথা বলা। ঠিক আছে, সো আই হোপ আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা, এরপরে আসতেছি পার্সপেক্টিভ ডিফারেন্ট হয় কেন। প্রথম বিষয় হচ্ছে এক্সপেরিয়েন্স। আচ্ছা,
আপনারা কি এটা খেয়াল করছেন যে আপনাদের সাথে বা আমাদের সাথে আমাদের প্যারেন্টসদের চিন্তা ভাবনা সবসময় ডিফারেন্ট হয়, মানে শতভাগ সময় ডিফারেন্ট হয়, শতভাগ সময়। লাইক আপনি বলতেছেন যে কথায় কলা, তারা বলতেছে না কথায় কলা না কথায় কলকাতা। এরকম হয় কিনা প্যারেন্টসদের সাথে? আই এম আস্কিং, মানে আমার আমার প্যারেন্টসদের সাথে আমার এমন হয়, আপনাদের সাথে হয় কিনা জিজ্ঞেস করতেছি। ইয়েস অর নো? হয় ভাইয়া, হয় হয়। ভাইয়া, হয়। আচ্ছা, এটা হয় কেন? এটারও মানে এটার কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনার যে এক্সপিরিয়েন্স এবং তাদের যে এক্সপিরিয়েন্স, লাইফের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। যেমন তাদের যেহেতু এক্সপিরিয়েন্স বেশি, মানে লাইফে দেখার ঘনত্ব এবং সময় আপনার চেয়ে বেশি, তারা হয়তো দেখছে যে আপনার তাদের সামনে 5 জন মানুষ স্মার্টফোন চালিয়ে নষ্ট হয়ে গেছে। এখন তারা আপনার ব্যাপারে তাহলে ওই এক্সপিরিয়েন্স থেকে ভয় করে যে আপনি স্মার্টফোন চালিয়ে না নষ্ট হয়ে যান। খেয়াল করেন, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে ধরেন তারা যা দেখছে যে কোন একজন মানুষ কোন একটা জিনিস ফেস করছে, পরে সে ফেস করতে গিয়ে ফেল করছে, তখন তাদের মধ্যে ফেইলের বিষয়টা মানে ধরে বসে। ধরে বসার কারণে তারা আপনাকে চায় না যে আপনি ওই রিস্কটা নেন। এবং এইটা হয় সবচেয়ে বেশি যখন আমরা বিজনেস করতে চাই। যখন দেখবেন যে আমরা কেউ বিজনেস করতে চাই, আমাদের ফ্যামিলি থেকে সবার আগে বাধা আসে ফ্যামিলি থেকে। তোর বিজনেস করা লাগবে না, তুই জব কর। কেন? এক্সপেরিয়েন্স। তারা হয়তো তাদের জীবনে দেখছে যে তাদের আশেপাশে কেউ বিজনেস করছে এবং ফেল করছে। ফর হোয়াট? আমরা যখন বিজনেস করতে যাই তখন তারা আমাদের আটকান, এই ভয়ে যে আমরা ফেল করি কিনা। তাহলে এই এক্সপেরিয়েন্সটাকে মিটিগেট করতে পারি আমরা কিভাবে? তাদেরকে বোঝাতে পারি এবং কেস স্টাডি দিয়ে অনেক কিছু দিয়ে তাদেরকে বোঝাতে পারি যে ভাইয়া বা ইয়া, তোমরা যেভাবে দেখো এর বাইরেও অনেক কিছু আছে, অনেকভাবে অনেক কিছু কাজ করে। ওকে, আচ্ছা এবার আসে নলেজ, পার্থক্য, মানে নলেজের যে গ্যাপ। আমি এই এক্সাম্পলটা এর আগেও একবার দিয়েছিলাম যে আমি যখন ঢাবির একটা ক্লাবের প্রেসিডেন্ট হয়েছি, আমি তখন দেখি যে ভাই এখানে কাজের প্রচুর প্রেশার এবং অনেক কাহিনী করতে হয়। ক্লাবে পলিটিক্স আছে, এটা আছে সেটা আছে, নানা ধরনের কাহিনী। তখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে, ক্লাব তো একটা ছোট পরিসরের কাজ, এখানেই এত কাহিনী ফেস করতে হচ্ছে, তাহলে একজন দেশের প্রেসিডেন্টের কত কাহিনী ফেস করতে হয়। তারপর থেকে আমি মানে যারা বড় বড় পদে আছে তাদের ব্যাপারে যখন সমালোচনা করি তখন খুব ভেবেচিন্তে সমালোচনা করার চেষ্টা করি, যাতে আমার মুখ থেকে উল্টো পাল্টা কিছু না বের হয়। এটা হচ্ছে আমার নলেজ এবং এক্সপিরিয়েন্স থেকে আমি এটা শিখছি। কিন্তু আপনি যদি একজন রিক্সাওয়ালা বা একজন চাওয়ালাকে জিজ্ঞেস করেন যে আপনি প্রেসিডেন্ট হলে কি করতেন, তখন সে বলবে ভাই এখনকার প্রেসিডেন্ট কিছু করতেছে না, সে মূর্খ, সে এইটা সে ওইটা, আমি হলে এটা করতাম, আমি হলে উল্টাই ফেলতাম। এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে নলেজের, যে আমার এই নলেজটা আমি গেইন করেছি বা হয়েছে যে আসলে ওই পার্টিকুলার পজিশনে পেইনটা কেমন। কিন্তু একজন চাওয়ালা বা একজন রিক্সাওয়ালা তার এই নলেজটা হয় নাই, না হওয়ার কারণে সে কি করে, সে মন্তব্য করে ফেলে। আর আমি কি করি, আমি চিন্তা করি মন্তব্য করার আগে। সো নলেজ এবং এক্সপিরিয়েন্স এই দুইটা বিষয় বুঝতে পেরেছেন আপনারা? ক্লিয়ার? am I ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, জি ক্লিয়ার। ভাইয়া, ক্লিয়ার। ওকে, জাস্ট আ সেকেন্ড, আমি একটু ইয়ে করি। আমি একটা মিনিট। উম, উম, আচ্ছা ঠিক আছে। আমি একটু, আমাকে একটু এক্সকিউজ করতে হবে, আমি আমার অ্যাকাউন্ট থেকে জয়েন করব। আমি আসলে অন্য অ্যাকাউন্ট থেকে এখন জয়েন করেছি। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি আবার জয়েন করছি, হ্যাঁ। হ্যালো, am I audible? জি ভাইয়া, শুনতে জি ভাইয়া, পাচ্ছি। শুনতে পাচ্ছি। স্লাইড দেখা যাচ্ছে? এখন আসছে, এখন এখন আসছে। আসছে, এখন আসছে। ওকে, ঠিক আছে। এরপর আসে পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউর বিষয়টা কেমন, যে আচ্ছা, পয়েন্ট অফ ভিউর বিষয়টা কেমন? পয়েন্ট অফ ভিউর বিষয়টা হচ্ছে দেখার দৃষ্টি। কারো পয়েন্ট অফ ভিউ দেখবেন নেগেটিভ,
কারো পজিটিভ, কারো অতিমাত্রায় পজিটিভ, কারো অতিমাত্রায় নেগেটিভ। আর পয়েন্ট অফ ভিউর কারণে আমাদের দেখার দৃষ্টি দেলোয়ার ভাই মিউট করতে, থ্যাংক ইউ। পয়েন্ট অফ ভিউর কারণে আমাদের দেখার দৃষ্টি পরিবর্তন হয়। যেমন ধরেন আপনার পয়েন্ট অফ ভিউ, আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্স এর কারণে যেটা দাঁড়িয়েছে, আপনার ছোট ভাইয়ের পয়েন্ট অফ ভিউ তার চেয়ে ডিফারেন্ট। এখন আপনার কাছে এটা হতে পারে যে আপনার লাইফের ব্যাপারে আপনার কনসেপ্ট একরকম, যে লাইফে অনেক পরিশ্রম করতে হবে, ঠিক আছে, মরার আগ পর্যন্ত পরিশ্রম করতে হবে, ভালো কিছু করতে হবে, দেশের মানুষের জন্য কিছু করতে হবে, টাকা আসুক আর না আসুক। বাট আপনার ছোট ভাইয়ের পয়েন্ট অফ ভিউ হচ্ছে, মানে এখনকার জেনজিদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে অনেক টাকা কামাইতে হবে, যেভাবেই হোক অনেক টাকা কামাইতে হবে। আমি জেনারেলাইজ করছি না, অনেকেরই। তাহলে এই যে পয়েন্ট অফ ভিউর ডিফারেন্স, এখন যদি আপনি আপনার সাথে যার পয়েন্ট অফ ভিউর ডিফারেন্স তার সাথে যদি আপনি লাগতে যান যে না তোমার পয়েন্ট অফ ভিউ ভুল, তাহলে কিন্তু ভাইয়া সেও আপনার কথা মানলো না, আপনারও তার কথা মানলেন না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু পয়েন্ট অফ ভিউ এক্সপিরিয়েন্স থেকে তৈরি হয়, পয়েন্ট অফ ভিউ যদি এক্সপিরিয়েন্স থেকে তৈরি হয়, তো সহজে পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করা যায় না। যেমন ধরেন আমি লাইফে 5বার বিজনেস করছি, 5বার বিজনেস করে ধরা খাইছি, বিশাল ধরা, মানে আমার মতো ধরা আর কেউ খায় নাই, এইটা আমার এক্সপিরিয়েন্স। এখন কেউ একজন এসে বললো যে ভাই আমি বিজনেস করে 1 কোটি টাকা কামাইছি, আমি তখনই সাথে সাথে বলবো যে না ভাই, সৎ থেকে 1 কোটি টাকা কামানো সম্ভবই না, সম্ভবই না। এই যে সম্ভবই না কথাটা বলতেছি, এটা কোত্থেকে বলতেছি? এই যে আমি 5বার বিজনেস করে ধরা খাইছি, এই জন্য আমার পয়েন্ট অফ ভিউটাই হচ্ছে যে বিজনেস করে ধরা খাওয়া হচ্ছে বিজনেসের নিয়ম। এখন আপনি যদি আমাকে বলেন না ভাই আপনি ভুল আমি ঠিক, আমি কি আপনাকে বিশ্বাস করব? না, আমি আপনাকে বিশ্বাস করব না। কারণ আমি আপনাকে বিশ্বাস করবো না, কারণ আমার এক্সপিরিয়েন্সই বলে যে আপনি ভুল। তাহলে আপনাকে যদি আমাকে বিশ্বাস করাতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে হাতে কলমে দেখাতে হবে, ভাই বিষয়টা এরকম 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 এরকম, এভাবে 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 করে আমি এত টাকা ইনকাম করেছি, তাহলে হয়তো বিশ্বাস করানো পসিবল। এই কারণে দেখবেন যে এই পয়েন্ট অফ ভিউ মানে চেঞ্জ করতে গিয়ে আমরা অনেক সময় মিথ্যার আশ্রয় নেই, অনেক সময় অনেক কিছু করি, যেটা ওইটাও অ্যাকচুয়ালি ঠিক না, হোয়াট এভার, ওইদিকে যাচ্ছি না। তো বিষয় হচ্ছে যে আপনার এবং আমার পার্সপেক্টিভ ভিন্ন হওয়ার পেছনে 5টা কারণের ভিতরে মূল কারণ 3টা। একটা হচ্ছে এক্সপেরিয়েন্স, নলেজ, এবং আরেকটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। আহ আরেকটা হচ্ছে ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি কি? ইনসিকিউরিটি হচ্ছে, ধরেন আপনার এক ছোট ভাই, সে টকশো করতেছে, টকশোতে সে চমৎকার চমৎকার কথা বলতেছে, কিন্তু আপনি দেখতেছেন যে আপনার ছোট ভাই আপনার চেয়ে ভালো করতেছে লাইফে, মানে আপনার কাছে মনে হচ্ছে আর কি। এইটা দেখে আপনি কি করলেন? আপনি বললেন যে ওই ছোট ভাই যা বলে সব ভুল, এটা বলে আপনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিলেন যে আমার ছোট ভাই, ওরা আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও যা বলে সব তো ভুল। এই বিষয়টা, সেম বিষয়টা ঘটে হচ্ছে জব হোল্ডার এবং বিজনেসম্যানদের ভিতরে। যে জব করে অনেক, মানে আমি সবাই জেনারেলাইজ করছি না, আবার বলছি, হ্যাঁ, অনেকেই দেখবেন যারা জব করে তারা বিজনেসম্যানদের ছোট করে, যে বিজনেসম্যানরা তো মানে সরি, এটা করে সেটা করে, অনৈতিকভাবে টাকা ইনকাম করে, উল্টাপাল্টা করে। আবার যারা বিজনেসম্যান তারাও অনেক সময় কাজটা করে, তারা জব হোল্ডারদেরকে নিচু করে দেখে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে ইনসিকিউরিটি। তো এগুলো হচ্ছে ইচ্ছাকৃত কারণ, যে একদম ইচ্ছা করে পার্সপেক্টিভ ডিফারেন্ট করা। আমি জানি যে আপনি সত্যি, আমি জানি যে যে আমার ছোট ভাই টকশোরে কথা বলছে সে সত্যি ট্রু বলতেছে, কিন্তু আমার ইনসিকিউরিটির কারণে আমি তাকে ছোট করে দেখতেছি। ইটস লাইক দিস। ওকে, এবার আসে ল্যাক অফ লিসেনিং, শোনার ল্যাক। আমি আপনাদের কেউ একজনকে আমি বলতে দিলাম যে ভাই আপনার লাইফে পার্সপেক্টিভের কিভাবে ডিফারেন্স হয় সেটা একটু বলেন। সে একটা ঘটনা শুরু করলো বলা, আমি তাকে শেষ করতে দিলাম না। শেষ করতে না দিয়ে আমি তাকে কোন একটা থিওরির সাথে মিলালাম তার ঘটনা। দেখা গেল যে আমি তার কাহিনী পুরোপুরি না শোনার কারণে আমি যে থিওরির সাথে মিলিয়েছি সেটা ভুল, বা সেটা রং রং মেসেজ দেয়। এই জন্য শোনাটা অনেক ইম্পর্ট্যান্ট, এবং শোনাটা কিভাবে ইম্পর্ট্যান্ট, মন দিয়ে শোনা, এটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, এবং এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে মেটা কমিউনিকেশন, যে শোনার যে বললাম লিসেনিং, ওখান থেকে আসে মেটা কমিউনিকেশন এবং মিস আন্ডারস্ট্যান্ডিং। আমরা যে কমিউনিকেশনের ভিতরে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের শব্দ চয়ন আমরা যে খেয়াল করি, এবং আমরা যে
এগুলোর মাধ্যমে অনেক কিছু, অনেক মেসেজ কনভে করি, এইটাকে মেটা কমিউনিকেশন বলে। হ্যাঁ, এবং আক্রমণাত্মক না হওয়া, এটাকে মেটা কমিউনিকেশন বলে। আর মিস আন্ডারস্ট্যান্ডিং কি, এটা তো বুঝতেই পারতেছেন মিস আন্ডারস্ট্যান্ডিং কি। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন আপনি আপনি যখন মানে এই মেটা কমিউনিকেশন এবং মিস আন্ডারস্ট্যান্ডিং এ ভালো হবেন, লাইক মিস আন্ডারস্ট্যান্ডিং যত কম করা যায় এবং মেটা কমিউনিকেশনে যত ভালো হওয়া যায়, এটা যখন আপনি এনশিওর করবেন, তখন দেখবেন যে আপনার কমিউনিকেশন আলটিমেটলি বেটার হয়ে গেছে। আচ্ছা, আর আপনার বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কেমন? ধরেন এটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাকে আমরা গুরুত্বই দিই না। ধরেন আহ, আপনি কোথাও গেছেন, আপনাকে পাবলিক স্পিকিং এর জন্য অপরচুনিটি দেওয়া হয়েছে, আপনি একটা খুব মোটিভেশনাল স্পিচ দিলেন মানুষের সামনে, কিন্তু আপনার বডি, আপনি যে মোটিভেশনাল কথা বলতেছেন, আপনার বডি সেটা বলতেছে না, আপনি চুপচাপ দাঁড়িয়ে মোটিভেশনাল কথাবার্তা বলতেছেন। এটা বেটার, নাকি মানুষের মধ্যে কোনটা বেশি ছাপ ফেলবে, এটা নাকি আপনি খুব এইভাবে করে খুব জোশের সাথে মোটিভেশনাল কথাবার্তা বলতেছেন? কোনটা বেটার, মানে মানুষ কোনটাই বেশি আকর্ষিত হবে বলেন, বা কোনটাই বেশি কাজ করবে? কমন সেন্সে কি বলে? হ্যালো, আমি শুনতে চাচ্ছি, শুনতে পাচ্ছি আপনাকে। জি জি। বলুন বলুন। ভাইয়া, এটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথার ধরন দুইটা এক যখন হবে তখন মানুষ বেশি বুঝতে পারবে বা বেশি মোটিভেশন হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে, পারফেক্ট। সো আমরা আগাই। উম, আচ্ছা, এরপর আসতেছে যে এই পার্সপেক্টিভ গুলো আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। সোফার আমাদের সেশনের ফার্স্ট অংশ শেষ, আমরা সেকেন্ড অংশে এখন যাব। আমরা কি সেশনটা এনজয় করছি? আই এম আস্কিং ইউ পিপল, আর উই এনজয়িং? আমরা কি প্রসিড করব নাকি শেষ করার শেষ রাস্তায় করার যাব? রাস্তায় যাব। জি ভাইয়া, জি পরে ভাইয়া, যেতে পরে হবে। যাবো। প্লিজ কন্টিনিউ করেন। ভালো লাগছে। বাকিরা কি বলেন? বাকিরা কি বলেন? ভাইয়া এনজয় করছি, সমস্যা প্লিজ নেই। কন্টিনিউ। জি গুড, প্লিজ কন্টিনিউ করেন ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। সো আমাদের পার্সপেক্টিভ আসলে কিভাবে ডেভেলপ করা যায়? প্রথম বিষয় হচ্ছে জিনিসগুলো দেখতে হবে অন্যের আয়নায়। যেমন আমি আয়নার ভিতরে কি দেখি, আয়নার সামনে দাঁড়ালে আমি কি দেখি আসলে? আয়নার সামনে দাঁড়ালে আমি কিন্তু নিজেকে দেখি। এই যে আমার ক্যামেরাটা অন করেছি, এখন আমি নিজেকে দেখতে পাচ্ছি। ক্যামেরাটা আমার জন্য মিরর, এবং আমি বুঝতে পারতেছি যে আমার নড়াচড়া কেমন। আমি ডান দিকে মাথা ঝুঁকালে ডান দিক, বাম দিকে মাথা ঝাঁকালে বাম দিক, 5 তুললে 5, 2 তুললে 2, 1 তুললে 1, 3 তুললে 3, এরকম একটা বিষয়। আমি কিন্তু মাহাদি ভাই কি দেখতেছে, বা দেলোয়ার ভাই কি দেখতেছে, বা তোহা কি দেখতেছে, এটা কিন্তু আমি জানি না। না জানার কারণে এবং না দেখার চেষ্টা করার কারণে দেখা যায় একটা গ্যাপ তৈরি হয়, পারসেপশনের গ্যাপ, পার্সপেক্টিভের গ্যাপ। আমরা কি করব? আমরা অন্যের আয়নায় সবকিছু দেখার চেষ্টা করব, নিজের আয়নায় তো দেখতেছি। যেমন আহ ধরেন আপনি রিক্সায় এক জায়গায় যাবেন, এখন রিক্সাওয়ালার কাছে বললেন যে ভাড়া কত মামা? তখন রিক্সাওয়ালা আপনাকে বললো, মামা ভাড়া 50 টাকা। তো আপনি চিন্তা করলেন যে ভাড়া তো আসলে 30 টাকা, উনি কেন আপনার কাছে 50 টাকা যাচ্ছে? তখন আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি তাকে একটু থাপ্পড় মেরে বসতে পারেন, যদি আপনি অনেক বেশি ইনসিভিলাইজড হন, বা আপনি তার সাথে বাজে বিহেভ করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই পার্টিকুলার সময়টা কেমন, কেন উনি 50 টাকা চাচ্ছে, 20 টাকা বেশি চাচ্ছে, সেটা চিন্তা করতে পারেন। আপনি যদি সেইটা চিন্তা করেন যে কেন উনি আপনার কাছে বেশি চাচ্ছে, এইটাই হবে অন্যের আয়নায় দেখা। তো আপনি যদি এইটা চিন্তা করেন, তখন আপনি হয়তো দেখতে পাবেন যে ওই পার্টিকুলার সময়ে অনেক বেশি রোদ পড়েছে, রিক্সা টানা কষ্ট, এই জন্য 50 টাকা চাচ্ছেন উনি। অথবা যে রাস্তায় যেতে চান ওই রাস্তা অনেক ভাঙা, অথবা ওই রাস্তায় পানি উঠেছে, অথবা যে কোনো কিছু একটা হয়েছে। আপনি যদি এইভাবে দেখতে পারেন, তাহলে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন যে ঠিক আছে,
হি ইজ নট রং। এখন যদি আপনি তাকে তার গায়ে হাত তোলেন, অথবা আপনি তাকে গালাগালি করেন, অথবা একটা বাজে অ্যাপ্রোচ আপনি নেন, তাহলে ক্ষতিটা আপনার। তার যেটা ক্ষতি তা তো হবেই, কিন্তু আপনার ক্ষতি সেটা হচ্ছে আপনার ইমোশনাল ইমব্যালেন্স তৈরি হবে এবং আপনার মস্তিষ্কের একটা ক্ষতি হবে দীর্ঘমেয়াদে। দরকার নাই। আপনি যদি রিল্যাক্স থাকেন, আপনি তার আয়নায় দেখেন জিনিসটা, দেখেন আপনার জন্য ব্যাপারটা হ্যান্ডেল করা ইজি হবে এবং আপনার মস্তিষ্কের উপর চাপ পড়বে না শুধু শুধু। 20 টাকার জন্য মস্তিষ্কে চাপ পেলে মস্তিষ্ককে নষ্ট করার কোনো দরকার আছে? নাই, রাইট? সো এই জন্য অন্যের আয়নায় দেখা বিষয়টা, তাহলে দেখবেন যে বিষয়টা ইজি আপনার কাছে। এবং এখানে দেখেন যে আমরা কিভাবে অন্যের আয়নায় দেখতে পারি। আমি যেমন আপনাকে দেখবো, আপনিও আমাকে দেখবেন। ধরেন এই যে এখন আমি বাসায় বসে সেশন নিচ্ছি, তো একটু আগে আমার আমার মানে বাসায় গেস্ট আসছে আজকে। একটু আগে আমার ভাইগনা, মানে আমার হচ্ছে বোনের ছেলে, ও আমার পাশ দিয়ে গেছে, ক্যামেরায় হয়তো দেখা গেছে। এখন একটা পার্সপেক্টিভ হইতে পারে যে ভাই, স্টেশনের মাঝখানে মানুষজন পাশ দিয়ে যাবে কেন, এটা চিন্তা করতে পারেন। অথচ কিন্তু আপনি অন্যের আয়নায় দেখলে ব্যাপারটা কেমন হবে, যে না ভাই বাসায় সেশন নিচ্ছে, গেস্ট আসছে বাসায়, সো এটা হতেই পারে, ইট হ্যাপেন্স, রাইট? সো এইটা আসলে ম্যাটার করে যে আপনি আসলে কিভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করবেন। তবে আমি বলি সেটা হচ্ছে অন্যের আয়নায় যদি আপনি জিনিসগুলো দেখতে পারেন, তাহলে আপনার জন্য লং টার্মে ভালো হবে। ঠিক আছে? মানে তার জন্য ভালো হোক আর না হোক, আপনার জন্য অবশ্যই ভালো হবে, আর তার জন্য ভালো হবে অবশ্যই। ওকে, আপনার দৈহিক কান, মানে আমাদের এই কান সুন্দর হোক আর না হোক, এখানে তো অনেক সুন্দর একটা কানের ছবি দেওয়া আছে, বাট এই কান সুন্দর না হোক বা হোক, আপনার মনের কানটা সুন্দর হওয়া দরকার। আপনি কাকে কতটা মনোযোগ দিয়ে শোনেন, এইটা ম্যাটার করে। ঠিক আছে? এবং এখানে দেখেন মন দিয়ে শোনা এবং কান দিয়ে শোনার মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে। আমরা পার্থক্যটা পড়ে ফেলি, হ্যাঁ? দেখেন, পার্থক্যটা হচ্ছে কান দিয়ে শোনা সহজ, মন দিয়ে শোনা কঠিন। কাউকে যখন কেউ 5 মিনিট কথা বলতেছে, এই যে আমি কথা বলতেছি, হঠাৎ হঠাৎ করে আপনার মনোযোগ ছুটে যাচ্ছে, আমি জানি অনলাইনে সেশন করলে এটা হয়, আপনি আবার মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছেন। কান দিয়ে শুনলে আপনি এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন। আপনি আমার কথা শুনবেন, আপনি রান্না করবেন, আপনি আমার কথা শুনবেন, আপনি সবকিছু করবেন, কোনোটাই হবে না ঠিক মতো। রান্না হয়তো হবে সুন্দর মতোই, কিন্তু আপনার কাজের কাজ হবে না, মানে সেশনটা আর করা হবে না। আর মন দিয়ে শুনলে মন সক্রিয় থাকতে হয়, আপনি খুব অ্যাক্টিভলি শুনবেন যে কি বলতেছে, কিভাবে বলতেছে, কোথায় কি লার্নিং আছে সবকিছু। আর কান দিয়ে শুনলে আপনার মানসিকভাবে সক্রিয় থাকতে হয় না, জাস্ট আপনি কানের সামনে কিছু একটা রাখবেন, কাহিনী শেষ। কান দিয়ে শোনাটা হচ্ছে জৈবিক ক্রিয়া, আপনার কান এখানে কাজে লাগবে। আর মন দিয়ে শোনা হচ্ছে মানসিক ক্রিয়া, অভ্যন্তরীণ ক্রিয়া, মানে মন আপনাকে পুরো মন প্রাণ দিয়ে শুনতে হবে। এবং ম্যাটার করে এইটাই যে আসলে আপনি যখন কান দিয়ে শুনবেন তখন একটা জিনিসের লার্নিং, আর আপনি যখন মন দিয়ে শুনবেন তখন একটা জিনিসের লার্নিং আকাশ পাতাল তফাৎ। আমি একটা এক্সাম্পল দেই, তারপরে ছবিটা বুঝাই দিচ্ছি। আমি কারক বিভক্তি তো আপনারা পড়েছেন, কারক বিভক্তির সাথে আমরা পরিচিত কাকে বলি একটু? কারক বিভক্তি সবাই মনে হয় পরিচিত, রাইট? জি ভাই। আচ্ছা, ধরে নিচ্ছি সবাই পরিচিত। এখন আমি মানে আমার কাহিনী বলি। আমি হচ্ছে 0 থেকে 12 পর্যন্ত, মানে আমার ক্লাস 4-5-এ কারক বিভক্তি মনে হয় থাকে, বা 6-এ থাকে। 6 থেকে 12 ক্লাস বা ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি কারক বিভক্তি পারতাম না। তো পারতামই না, আমার কাছে অনেক কঠিন লাগতো, অনেক কঠিন। আমি ভর্তি পরীক্ষার সময় কি করলাম, ভর্তি পরীক্ষার সময় আমি চিন্তা করলাম যে না, আজকে কারক বিভক্তি আমি একা পড়বো এবং দেখি আমি একাই এটা বুঝে ছাড়বো যেটার ভিতরে কি আছে। আমি বসলাম, 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কারক বিভক্তি পুরাটা হয়ে গেছে, এবং এমন ভাবে হয়েছে ওই জিনিসটা আমি এখনো ভুলি নাই, এখনো আমি পড়াইতে পারি কারক বিভক্তি। তাহলে ব্যাপারটা আসলে কোথায়? ব্যাপারটা হচ্ছে যে মন দেওয়ার ক্ষেত্রে। আমি এর আগে কারক বিভক্তি যেখানেই পড়েছি আমার কাছে অটোমেটিক্যালি মনে হয়েছে যেটা পারবো না, এই কারণে মন দিয়ে শুনিও নাই বা পড়িও নাই। কিন্তু আমি যখনই পুরোপুরি ডেডিকেশন দিয়ে পড়েছি, আমার 1-1.5 ঘন্টার বেশি লাগে নাই পুরো কারক বিভক্তি মুখস্থ করতে, পড়তে বা বুঝতে। এবং এরপরে কারক বিভক্তির যত প্রশ্ন, যত কিছু আমি পারছি, ইজিলি পারছি। ঠিক আছে? এটা আমার ক্ষেত্রে প্রবলেম হয় না। ইভেন ভর্তি পরীক্ষার আগেও আমার এটা পড়া লাগে নাই, একবার পড়ছে হয়ে গেছে। সো এটা হচ্ছে মন দেওয়া এবং না দেওয়ার ভিতর পার্থক্য। ওকে, এবার দেখেন
একটা ছবি আছে এখানে, এটা ইন্টারেস্টিং। বস বলতেছে আরেকজনকে, তার কলিগকে, দিস ইজ দিস ইজ নট হোয়াট আই ওয়ান্টেড। বলতেছে যে এটা সেটা না যেটা আমি চেয়েছি, মানে এই জিনিসটা আমি চাই নাই। তখন তার কলিগ বলতেছে, আমি জানি, অ্যান্ড তোমার কমিউনিকেশন স্কিল খুবই খারাপ, আমি বুঝতেই পারি না যে তুমি কি বলতে চাও, এবং আমি বোঝার চেষ্টা করাও ছেড়ে দিয়েছি। এই জন্য তুমি যা চাইছো এটা আমি বুঝি নাই, আমি কিছু র্যান্ডম নাম্বার দিয়ে দিছি, তোমাকে র্যান্ডম জিনিসপত্র দিয়ে দিছি। তখন বস চিল্লাচ্ছে, চিৎকার করে বলতেছে যে তুমি আমাকে জিজ্ঞেস করলো না আবার যে তুমি বুঝো নাই? তখন তার কলিগ বলতেছে যে সম্ভবত, মানে মনে হয় তোমার লিসেনিং স্কিল নিয়েও তোমার কাজ করা দরকার। এখন আমাকে একটু বলেন তো, তার লিসেনিং স্কিল নিয়ে কেন কাজ করা দরকার? এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার জন্য একটা ক্ল্যাপ হবে। বসের লিসেনিং ভাইয়া, স্কিল নিয়ে কেন, হ্যাঁ বলো আনিস, বলো। আমার কাছে মনে হয় মানে এজ এ বস হিসেবে তার সাবঅর্ডিনেট যারা আছে তাদের কথা সে হয়তো শুনতে চায় না, আর শুনতে চাইলে হয়তো খুব একটা পাত্তা দেয় না। আমার পার্সপেক্টিভ থেকে আমার এইটা মনে হচ্ছে। আচ্ছা, না অ্যান্সার ঠিক আছে, কিন্তু ভাইয়া আমি ট্রাই হ্যাঁ, করতে চাই। লিসেনিং এর স্কিল ডেভেলপ করার দরকার হচ্ছে। এই কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিসেনিং। সে যদি মনোযোগ সহকারে শুনে তাহলে তার কমিউনিকেশনটা অনেক সুন্দর হবে। আচ্ছা আচ্ছা, বলেন তারেক ভাই, দেলোয়ার ভাই, থ্যাংক ইউ। লিসেনিং বলতে এখানে মানে শোনাটাই মূল বিষয় না, বোঝারও একটা ব্যাপার আছে। তো উনি পয়েন্টই যদি না বুঝে, শুনলেই তো হবে না। তো উনি ঠিকভাবে শুনেও না, বুঝেও না যে আসলে কি বলতে চাচ্ছে অন্য পাশের মানুষজন, অ্যাজ এ মিরর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছি এই কনটেক্সটে লিসেনিং স্কিলকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে। খেয়াল করেন, তিনি প্রথমে বলেছে যে এইটা সেটা না যেটা আমি চেয়েছি, তার কলিগ বলেছে আমি জানি, এবং তার কলিগ আরেকটা কথা বলেছে যে তোমার কমিউনিকেশন স্কিল খারাপ। কিন্তু তারপরও যখন বস বলেছে যে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে, এবং চিল্লায় চিল্লায় বলছে, তখন সে বলছে যে তোমার লিসেনিং স্কিল নিয়েও কাজ করা দরকার, কারণ আমি তোমাকে আগেই বলছি যে তোমার কমিউনিকেশন স্কিলের অবস্থা খারাপ। আমি যখন বলছি যে তোমার কমিউনিকেশন স্কিলের অবস্থা খারাপ, তখনই তোমার বোঝা উচিত ছিল যে তুমি যা বলো সেটা আমি বুঝি না, তাহলে আমি তোমাকে আবার কেন জিজ্ঞেস করব? আমার কথা বুঝতে পারছেন? মানে সে কেন এখানে আবার লিসেনিং স্কিলস এর কথা বলেছে, মানে এখানে কেন লিসেনিং স্কিলসটা রিলেভেন্ট, এটা কি বুঝতে পারছেন আপনারা, নাকি আবার রিপিট করব? জি ভাইয়া, বুঝতে পারছি। কমিউনিকেশনটা ডেভেলপ করার জন্য লিসেনিংটাই দরকার। আমি কি এটা রিপিট করবো আরেকবার, মানে বাকিদের কাছে জিজ্ঞেস করছি। ভাইয়া রিপিট করলে ভালো ভাই হয়। রিপিট করেন। আচ্ছা, ধরেন আমি আমি আর একটু ইজি এক্সাম্পল দিই। ধরেন তারেক ভাই আর আমি তারেক ভাইকে বললাম, তারেক ভাই আপনি আমারে কি দিছেন, এটা এটা তো হয় নাই, কি দিছেন এটা? তখন তারেক ভাই আমাকে বললো যে তারেক ভাই আপনার কমিউনিকেশন স্কিল খারাপ। আর তারেক ভাই কিন্তু আমাকে বলছে যে আমার কমিউনিকেশন স্কিল খারাপ, এবং উনি আমার কথা বোঝে না। এখন কথা যে বুঝে না, এটাই কিন্তু আমি শুনলাম, ঠিক আছে। এখন আমি যদি আবার তাকে বলি যে আপনি আমাকে কেন জিজ্ঞেস করেন নাই, তারেক ভাই কিন্তু আমাকে অলরেডি বলছে যে সে আমার কথা বুঝছে না। আমি তাকে আবার বললাম যে আপনি কেন জিজ্ঞেস করেন নাই, তার মানে কি? তার মানে হচ্ছে উনি যে আমাকে বলছে যে আমি ওনার কথা বুঝি না, এটা আমি শুনি নাই ঠিক মতো। না শুনে আবার তাকে বলছি যে আপনি আমাকে কেন জিজ্ঞেস করলেন না, তার মানে হচ্ছে আমি যে ঠিক মতো শুনি না, এটা তার প্রমাণ। এবং এই জন্য বলা হয়, তারেক ভাই আমাকে বলে যে ভাই আপনার লিসেনিং স্কিল নিয়েও কাজ করা দরকার, কমিউনিকেশন স্কিল তো খারাপ, কিন্তু আপনি ঠিক মতো কথাও শোনেন না। আমি যে এইমাত্র বললাম আপনারে যে আপনি আমার কথা বুঝেন না, আপনার কথা আমি বুঝি না, সেটাও আপনি শুনেন নাই। এবার ক্লিয়ার শুভঙ্কর ভাই এবং বাকিরা? জি ভাই, এবার ক্লিয়ার। শুভঙ্কর ভাই এবার ক্লিয়ার? আই হোপ ইউ আর ক্লিয়ার নাও। আচ্ছা, এবার আসুন। So, এই জন্য শুনতে হবে মন দিয়ে, না হলে ধরা খাবেন পদে পদে। ওকে, আচ্ছা। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আপনাদের একটা গল্প হয়তো জানা থাকতে পারে। এক লোকের মানে একটা গ্রামে এক লোক ছিল। সে খুবই মানে ধার্মিক, এবং সে কথায় কথায় একটা কথা বলে
যে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে। এখন একদিন ওই লোকটার একটা ছাগল বাঘে নিয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই, হোয়াটস দিস, এই যে আপনার ছাগল বাঘে নিয়ে গেল, আপনি কি মনে করতেছেন? লোকটা বলতেছে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে। ঠিক আছে। তার কিছুদিন পরে তার ছেলে অসুস্থ, ভীষণ অসুস্থ, এবং হসপিটালে ভর্তি। তাকে পাড়ার লোকজন এসে বললো যে আপনি কি এখনো বলবেন এর ভিতরে কল্যাণ আছে? তখন লোকটা বলে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে। ঠিক আছে। তারপরে আরেকদিন সে নিজে মারাত্মক অসুস্থ, মানে মরবে মরবে এমন অবস্থা। তখন তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী এসে তাকে জিজ্ঞেস করতেছে যে আপনার কি অবস্থা, এখন ভালো আছেন? ওই লোকটা বলতেছে হ্যাঁ ভালো আছে, আমি নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে, কল্যাণ দেখতে পাচ্ছি। এখন পাড়ার প্রতিবেশী তো অনেক বিরক্ত যে এই লোক মানে এই লোককে আরো বড় বিপদে ফেলতে হবে, তাহলে শিক্ষা হবে। তো এই লোক একদিন বেড়াতে গিয়েছে। বেড়াতে যাওয়ার পরে পাড়া প্রতিবেশী তার অনেকগুলো গরু ছাগল ছিল, সবকিছু লুকায় ফেলছে। লুকিয়ে ওই যেখানে বেড়াতে গেছে সেখানে খবর দিছে। খবর দিয়ে তাকে বলতেছে যে তোমার তো যত গরু ছাগল ছিল সব চুরি হয়ে গেছে। লোকটা বলতেছে যে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে। তারপরে কি হইলো, পাড়া প্রতিবেশী যখন তাকে খবর দিতে গেছে, তখন পাড়া প্রতিবেশীর যত গরু ছাগল ছিল চোর এসে সব নিয়ে গেছে। এবং এই লোকটার গরু ছাগল কিছু নিতে পারে নাই, কারণ এই লোকটার গরু ছাগল পাড়া প্রতিবেশীরা লুকায় রেখে গেছিল। যখন পাড়া প্রতিবেশী এই কথা শুনছে, এই খবর শুনেছে যে মানে লোকটার গরু ছাগলের কিছু হয় নাই, অথচ তাদের নিজেদের গরু ছাগল সব চুরি হয়ে গেছে, তখন তাদের কি অবস্থা? যখন লোকটা এটা শুনছে, তখন লোকটা বলতেছে হ্যাঁ আমি বলেছিলাম নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে। সো এটা একটা ইন্টারেস্টিং গল্প যে আমরা আসলে আমাদের লাইফে যেটা হয়, আমরা তো সান্ত্বনার খাতিরে অনেক সময় বলি যে হ্যাঁ যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমরা মন থেকে আসলে বিশ্বাস করি কিনা, এটা একটা বিষয়। তার মানে এই না যে আমরা নিজেরা নিজেদেরকে মানে নিজেদের বিপদ ডেকে আনবো, নিজেরা অলসতা করব এবং আমরা ব্যর্থ হব, তারপরে বলবো নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে। আমরা চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি ব্যর্থ হই, তখন একটা সান্ত্বনার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা খারাপের ভিতরে ভালো আছে, নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে। কিন্তু হাল ছেড়ে দিয়ে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে থিওরি কিন্তু খারাপ। হ্যাঁ, সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। হাউএভার লিডারশিপ একটা খুবই সেন্সিটিভ বিষয়। আপনি যদি ভালো লিডার হতে পারেন তাহলে দেখবেন যে আপনার জন্য অনেক কিছু ইজি হয়ে গেছে। তো লিডারশিপের কয়েকটা অ্যাসপেক্ট একটু যদি বলি, প্রথম বিষয় হচ্ছে যে এর আগে যেগুলো বললাম এগুলো তো মাথায় রাখা ম্যান্ডেটরি, অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার ফলোয়ার বা আপনাকে যারা ফলো করে বা আপনি যাদেরকে লিড করেন, তারা আসলে আপনার কাছ থেকে কি চায়, কতটুকু চায়। হ্যাঁ, আপনি যদি পলিটিক্যাল লিডারশিপ একটু অ্যানালাইসিস করেন, তখন আপনি বুঝতে পারবেন যে পলিটিক্যাল লিডাররা এটা খুবই আমলে নেয় এবং ওরা খুবই টেকনিক্যালি এটা হ্যান্ডেল করে। একবার মোহাম্মদ আলী জিন্নাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো আসলে অত বেশি ধার্মিক না, তাহলে আপনি ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান দুইটা রাষ্ট্র কেন করতে চান? আপনি তো এই মানে আপনি নিজে তো এই তত্ত্বে বিশ্বাস করেন না, অ্যাকচুয়ালি আপনি কেন করতে চান তাহলে এটা? তখন জিন্নাহ একটা কথা বলেছিল, লেজেন্ডারি ডায়লগ। উনি বলেছিলেন যে আমার জনগণ যা চায় আমিও সেটাই চাই, আমার নিজস্ব কোনো কিছু বলার নাই এখানে। দেখেন এখানে মোহাম্মদ আলী জিন্নাহর হয়তো অন্য কোনো ইয়া থাকতে পারে, কিন্তু শুধুমাত্র এই জিনিসটার কারণে সে কিন্তু এখন পাকিস্তানের কায়েদে আজম, অর্থাৎ পাকিস্তানের জাতির পিতা। ওকে, সো নেতা যদি হতে চান তাহলে আমার ফলোয়ারদের পার্সপেক্টিভ আমি বোঝার চেষ্টা করব, আদারওয়াইজ ভালো নেতা হওয়া টাফ। এবং সেই অনুযায়ী যদি তাদেরকে ট্রিট করা যায় তাহলে ভালো হবে। এটা হচ্ছে প্রমাণিত বিষয়। জাহিদ ভাই, আপনি কি কিছু বলবেন? আচ্ছা, জাহিদ ভাই হ্যান্ড রেজ হয়ে গিয়েছে, তো এই জন্য জিজ্ঞেস করলাম। ওকে, পাত্তা পাওয়ার সরি, সায়েন্স। আমার বেবির চাপলে হয়ে গেছে। আচ্ছা, ইটস ওকে জাহিদ ভাই। পাত্তা পাওয়ার সায়েন্স। আচ্ছা, এই সায়েন্সে আসলে অনেক কিছু আছে, আমি জাস্ট একটা বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে যে আপনি যদি মানুষের কাছ থেকে পাত্তা পেতে চান
তাহলে তার উপকার করেন এবং আত্মমর্যাদা বোধ সম্পন্ন হন। দুইটা বিষয়, একটা হচ্ছে নিজের ওয়েট বাড়ান, নিজের যোগ্যতা বাড়ান, আত্মমর্যাদা বোধ সম্পন্ন হন, আরেকটা হচ্ছে তার উপকার করেন। এই দুটো জিনিস করলে আপনি পাত্তা পাবেন। অনেকে আছে পাত্তা পাওয়ার জন্য গায়ে পড়ে ইয়ে করে, নেটওয়ার্কিং এর নামে একটু ইয়ে করে, এগুলো ঠিক না। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে নিজের যোগ্যতা বাড়ানো আর উপকার করা। উপকার করলে আপনি পাত্তা এমনিতেই পাবেন। ঠিক আছে, ওকে। আমি আসলে আজকে ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে করতেছি, আপনারা একটু মন দিয়েন, দেখবেন আরো কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। ওভার কমিউনিকেশন টার্মটার সাথে আমরা কে কে পরিচিত? এর আগে আমরা শুনেছি কিনা ওভার কমিউনিকেশন টার্মটা? না, শুনি নাই। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আমি একটু বাকিদের কাছ থেকেও জানতে চাচ্ছি। না ভাইয়া, শুনি নাই। না ভাই, শুনি নাই। এই বিষয়ে না আমিও জানি না ভাই ওভার কমিউনিকেশন সম্পর্কে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো ওভার কমিউনিকেশন আসলে কি? ওভার কমিউনিকেশন হচ্ছে যেটা প্রয়োজন তার অতিরিক্ত কমিউনিকেশন। যেমন মাহাদি ভাইকে ক বললে উনি কলম বুঝে, তারপরও আমি তাকে কলম বুঝাচ্ছি, এটা হচ্ছে ওভার কমিউনিকেশন। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের ছোটবেলায় আমাদের যখন পুরস্কার বিতরণী হতো বা ইয়ে হতো, তখন আমাদের প্রিন্সিপালরা কথা বলতে উঠতেন। এই শুধু এটা আমাদের প্রিন্সিপাল সিনড্রোম না, অনেকের ভিতরে এই সিনড্রোম আছে। এবং কথা বলতে শুরু করলে মানে মাইকটা হাতে পাইলে হয়েছে, খেলা ওখানেই খতম। এই যে কথা বলা শুরু করবে, আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে বলবে যে এই আমার সংক্ষিপ্ত বক্তৃতা আমি এখানে শেষ করছি। এটা হয় কিনা? অথচ যেই কথা উনি বলে এটা আপনারা জানেন, আপনি নিজেও বলতে পারবেন যে ভাই এই কথার পর উনি এই কথা বলবে, বলতে বলতে এমন অবস্থা হয়েছে। এটা হয় কিনা? রিলেটেবল কিনা? স্বাভাবিক। জি ভাই, পরে দেখা জি গেছে ভাই খেলা এটা শেষ হয়, হইতে হইতে পুরস্কার অনেকের বিতরণী মধ্যে করতে এটা করতে হয়। রাত হয়ে যেত। এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে ওভার কমিউনিকেশন। যেটা দরকার তার বাইরে বলাই ওভার কমিউনিকেশন, সহজ কথা। এখন কিছু কিছু জায়গায় ওভার কমিউনিকেশন ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, ধরেন আপনার অফিসে কেউ নতুন জয়েন করলো, আপনি তাকে ক না বলে কলকাতা বুঝাই দিচ্ছেন যাতে সে বুঝতে পারে সবকিছু। এখানে ওভার কমিউনিকেশন ঠিক আছে। কিন্তু কিছু কিছু জায়গায় আবার ওভার কমিউনিকেশন রং। যেখানে ছোট করে কমিউনিকেশন করতে হয়, সেখানে ওভার কমিউনিকেশন ইজ আ রং আইডিয়া। এই জন্য বলা হয় যে আপনার বসকে, আপনার যিনি বস বা আপনার যিনি সিনিয়র, তাকে সারাংশ বলুন, আর আপনার যিনি জুনিয়র তাকে ভাব সম্প্রসারণ বলুন। রিপিটিং দ্য লাইন, আপনার যে জুনিয়র তাকে সারাংশ বলুন, আর আপনার যে সিনিয়র তাকে ভাব সম্প্রসারণ বলুন। মানে আপনার জুনিয়রকে আপনি সবকিছু বুঝাই দেন কড়ায় গন্ডায় খোটায় খোটায়, আর আপনার যে সিনিয়র তাকে আপনি জাস্ট শিরোনামটা বলেন, আর জুনিয়রকে বলবেন বিস্তারিত। ওকে, তাহলে ওভার কমিউনিকেশনের এই ডিলেমাটা আর থাকবে না। আদারওয়াইজ দেখবেন যে অপাত্রে বেশি ঢালতে গিয়ে সব জিনিসপত্র মানে গুবলেট হয়ে গেছে। এখানে ওভার কমিউনিকেশন কিভাবে হচ্ছে আমাকে বলতে হবে। একটু এটা দেখেন এবং আমাকে কেউ একজন বলবেন যে ওভার কমিউনিকেশন কিভাবে হচ্ছে এখানে। মানে সে তো যাবো। জি জি, বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমার কাছে মনে হচ্ছে সে তো আলাদা আলাদা ভাবে একত্রে জিজ্ঞেস করলোই যে তোমার মনিটরের উপরে নোট পাঠাইছি রাখছিলাম, তারপর ইমেল পাঠাইছি, তুমি কি এটা পেয়েছো? সে বললো হ্যাঁ পেয়েছি। এখন আবার সে আবার জিজ্ঞেস করতেছে ভাই আরে এর মধ্যে কি বলছি সেটা কি তোমার আবার বলতে হবে? তখন বস বলতেছে হোয়াটস রং উইথ ইউ, তোমার সমস্যা কি? আমি তো মানে এটাই ওভার কমিউনিকেশন, বারবার জিজ্ঞেস করা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। মানে এখানে বুঝতেই পারছেন যে একবার জিজ্ঞেস করছে,
যে আমার মনিটর কি তুমি তুমি ছেড়ে গেছো কিনা, আবার জিজ্ঞেস করতেছে ভয়েস মেল দিছো কিনা, আবার জিজ্ঞেস করতেছে মেল দিছো কিনা। So, এগুলো সে একবারে জিজ্ঞেস করতে পারতো, ঠিক আছে। এই জন্য তার বস তাকে একটু রেগে গেছে, অথবা তার কলিগ হোয়াটএভার রেগে গিয়ে বলতেছে যে তোমার কি কোনো ঝামেলা আছে, তুমি বারবার কেন ডিস্টার্ব করতেছো আমাকে, একবারে জিজ্ঞেস করলেই তো হয়। ইটস কাইন্ড অফ ওভার কমিউনিকেশন। ওকে, আচ্ছা। আচ্ছা, এখানে একটা ওভার কমিউনিকেশনের এক্সাম্পল আছে, এটা আমাকে একটু বুঝাই দিতে হবে, পড়েন তো এটা। মানে উনি বলতে চাচ্ছে যে কেন রিটেনশন মানে চলে যাচ্ছে এমপ্লয়িরা, এই বিষয়ে কি কারণ দেখানো যায়। তো সে বলতেছে বইলা দাও যে অনেক বেশি ইউজলেস মিটিং হচ্ছে, মানে অপ্রয়োজনীয় মিটিং হচ্ছে অনেক। কয় এটা তো প্রথম মিটিং এ বলতে পারি না যে অনেক বেশি মিটিং হচ্ছে, জিনিস ঘটার আগে যদি এটা এক্সকিউজ হিসেবে ব্যবহার করি আর কি, এটাই ওভার। উম, না, এখানে আমি যেটা বুঝছি সেটা একটু ডিফারেন্ট যদিও। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এখানে বলতেছে উই আর হ্যাভিং আ মিটিং টু ডিসকাস এমপ্লয়ি রিটেনশন। বলতেছে যে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করব যাতে এমপ্লয়ীদের রাখা যায় কোম্পানিতে, সেই বিষয়ে। তো দ্বিতীয় বক্সে বলতেছে টেল দেম দ্যাট এমপ্লয়িজ কোয়াইট বিকজ দেয়ার আর টু মেনি ইউজলেস মিটিংস। আচ্ছা, বলতেছে যে তাদেরকে বলে দাও যে এমপ্লয়ি গুলা চলে যাচ্ছে কারণ এখানে অনেক ধরনের ইউজলেস মিটিং হয়। তার উত্তর ছিল যে আমরা আসলে প্রথম মিটিং এ মূল পয়েন্টে যাইতে পারি না। প্রথম মিটিং এ মূল পয়েন্টে যেতে পারি না, আমাদের মূল পয়েন্টে যেতে কয়েকটা মিটিং লাগে। সো এই যে মূল পয়েন্টে যেতে কয়েকটা মিটিং লাগে, এটা একটা ওভার কমিউনিকেশন, ঠিক আছে। এই জন্য দেখবেন মিটিং এরও অনেক সায়েন্স আছে, মিটিং কিভাবে করা যায়, ইফেক্টিভ মিটিং কিভাবে করা যায়। যেমন আহ, যারা বড় বড় বিলিয়নিয়ার তারা দেখবেন যে হেঁটে হেঁটে মিটিং করে, ওয়াকিং মিটিং বলে এটাকে। হেঁটে হেঁটে মিটিং করলে, বিশেষ করে দুজনের সাথে যে মিটিং গুলো হয়, তাহলে দ্রুত মিটিং শেষ হয়, বিশেষ করে দাঁড়িয়ে মিটিং করলে। আবার অনেক সময় মানে স্ট্যান্ডিং মিটিং করে, আবার অনেক সময় এমন করে যে সব মানে মিটিং এ যাকে দরকার তাকে রাখে, যাকে দরকার নেই তাকে রাখে না, এরকম একটা বিষয়। সো মিটিং এর অনেক সায়েন্স আছে যেগুলো ফলো করলে ওভার কমিউনিকেশন লোপ পায়। বাংলাদেশের কোম্পানিগুলো বলবো না, অনেক জায়গাতে এটা হয় যে দুনিয়ার সবাইকে মিটিং এ রাখে, যারা দরকার নেই তাকেও রাখে, সবাইকে রাখে, এবং মিটিং লেংথি হয়, সবাই মতামত দেয়, মিটিং লেংথি হয়, কাজের কাজ কিছু হয় না। ওকে, সো এটা হচ্ছে ওভার কমিউনিকেশনের একটা বড় এক্সাম্পল। আমরা ওভার কমিউনিকেশন শিখলাম, রাইট? আমাদের কাছে কি মনে হচ্ছে আজকের সেশনে কি ইন্টারেস্টিং কিছু শিখেছি কিনা সোফার? শিখেছি, ইয়েস অর নো? আমি একটু চ্যাট বক্সে রেসপন্স চাচ্ছি। ইয়েস অর নো, ইন্টারেস্টিং কিছু শিখেছি নাকি শিখি নাই, কি মনে হচ্ছে আমাদের? ইয়েস ইয়েস। আচ্ছা, বাকিদের কি অবস্থা? হ্যালো, am I audible? জি ভাইয়া, নতুন অনেক কিছুই শিখতেছি ভাইয়া। ওকে, ঠিক আছে। সহজ কথা বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে, কবি বলেছিলেন। আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের লাইফে সবচেয়ে সহজ যেগুলো, সেগুলো আমরা সহজে বলতে পারি না। আ- আমি আমার অর্ধাঙ্গিনীকে বলতে পারি না যে আমি তোমাকে পছন্দ করি, বা তোমার এই জিনিসটা ভালো লাগে, বা আমি তোমাকে ভালোবাসি। আমরা আমাদের ছোট ভাই ব্রাদার বা আমাদের শুভাকাঙ্ক্ষীদের বলতে পারি না যে আমি তোমাকে পছন্দ করি। আমি এটাও বলতে পারি না যে তোমার এই কাজটা ভালো হয়েছে, আমরা প্রশংসাও করতে পারি না। সহজ কথা আমরা সহজে বলতে পারি না, এবং এইটা আমাদের একটা ল্যাকিংস। হ্যাঁ, আপনি যখন সহজ কথা সহজে বলতে পারবেন, তখন মানুষ আপনাকে ভাইয়া সহজে। কেন পারি না? জি জি। বললাম যে ভাই আসলে এই সহজগুলো আমরা কেন বলতে পারি না? আমাদের তো বলা উচিত, কিন্তু কেন পারি না? আচ্ছা, আমাদের সহজ ল্যাকিংসটা কথা কোথায়? বলতে পারি না কারণ আমরা কঠিন ভাবে চিন্তা করি। আমরা চিন্তা করি যে সে কি মনে করবে, অথবা ইনসিকিউরিটি কাজ করে, অথবা আহ, আমরা চিন্তা করি যে আহ, এটা কি আসলে সে ডিজার্ভ করে কিনা, এইসব অনেক কারণ। হ্যাঁ, অথবা সংকোচ বোধ হয়, এক একজনের ক্ষেত্রে এক একটা।
মূল ব্যাপারটা হচ্ছে যে সহজ কথা সহজে কিভাবে বলা যায়। সহজ কথা সহজে বলার উপায় হচ্ছে কঠিন কথাকে সহজ করে নেওয়া। আমি যদি প্রফেশনাল অ্যাসপেক্টে বলি, তাহলে যে যা বুঝে তাকে সেইভাবে কথা বলা এবং কঠিন বিষয়গুলোকে সহজে। আপনি দেখবেন অনেক সায়েন্টিফিক ওয়েবসাইটে যাবেন, দেখবেন ওদের সায়েন্টিফিক ওয়েবসাইটগুলো এত সহজ করে লেখা যাতে ক্লাস 5 এর একটা বাচ্চাও গিয়ে অ্যাটলিস্ট পড়তে পারে, বুঝতে পারুক আর না পারুক। এটা কেন? তারা কি কঠিন ভাষা জানে না? তারা কি ভোকাবুলারি জানে না? জানে, খুব ভালোই জানে, আমাদের চেয়ে ভালো জানে। কিন্তু তারপরেও তারা সহজে লেখে, কারণ সহজ পদ্ধতি হচ্ছে সবার কাছে পৌঁছানোর একটা মাধ্যম। দেখবেন যারা পলিটিক্যাল স্পিচ দেয় তারা অনেক কঠিন ল্যাঙ্গুয়েজ জানে, এই বুর্জোয়া, এই অমুক, এই তমুক, কিন্তু তারা এগুলো ব্যবহার করে না। তারা মানুষ যেগুলো বুঝে সেগুলো ব্যবহার করে যাতে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়। ঠিক আছে? আপনাদের ক্ষেত্রেও সেম। বিজনেস পার্সপেক্টিভ নিয়ে আরেকদিন কথা বলবো। অপমানের ভিন্ন দিক নিয়ে আজকে কথা বলবো। আমরা প্রায় শেষ করে আসছি সেশন। একটা কথা আছে যে তারা আমাকে জুতা মারলো, বাজে কথা শোনালো, তারা আমাকে সবার সামনে অনেক উল্টাপাল্টা কথা বললো, আমার দুর্নাম করলো, কিন্তু তারা আমাকে অপমান করতে পারেনি। এই কথাটার মানে কি বলেন, কেউ বলতে পারবেন? ভাইয়া কে কি বললো সেদিকে আমি কোনো ভ্রুক্ষেপই করিনি, আমি আমার মতো আছি। আচ্ছা, বাকিদের কি মনে হয়? ভাইয়া তারা আমার সমালোচনা করেছে, আমাকে অপমান করেনি, মানে খুঁতগুলো ভালোভাবে ধরিয়ে দিয়েছে, কারোর সামনে অপমান মানে নেগেটিভ অর্থ বলে না। এই আচ্ছা, বাকিরা? আর ভাই কে এটা বলতে যে চান? অপমান সেটা হয়তো বোঝেই নাই, তার অপমান বোধ বলে কিছু নাই, এমন হতে পারে। আচ্ছা, তারপর? তো এটা একটা বোকামির মতো মনে হয়েছে ভাই। আচ্ছা, তারপর? ভাই আমার কাছে মনে হয় আমি যদি ওই সমালোচনাটাকে পজিটিভ দিক দিয়ে চিন্তা করি সেক্ষেত্রে আমার কাছে এটা অপমান মনে হবে না। আচ্ছা, ডিফারেন্ট পার্সপেক্টিভ আসতেছে, তারপর? হয়তোবা যারা আমার সমালোচনা করছে বা অপমান করছে তারা আমার মুরব্বী, এতটাই মুরব্বী যে তারা আমার সমালোচনা করাতে আমি ধন্য হইছি, অপমানিত হই নাই। আচ্ছা, ঠিক আছে, তারপর? তারপর বলুন বলুন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। তারা আমাকে নিচু করার জন্য সমস্ত কাজ করেছে, অপমান করার জন্য সমস্ত কাজ করেছে, কিন্তু আমি অপমানিত হই নাই। এর মানে হচ্ছে যে অপমান হওয়া না হওয়া এইটা ডিপেন্ড করে সম্পূর্ণ আমার উপরে। কেউ আমাকে খুব সামান্য একটা কথা বললো, আমি অপমানিত হলাম, এটাও যেমন আমার উপরে। আবার আমি 12 মাস, 12 বছর, 15 বছর জেল খেটে আসলাম, কিন্তু অপমানিত হলাম না, সেটাও আমার উপরে। অর্থাৎ কেউ আপনাকে পেইন দিচ্ছে কি দিচ্ছে না সেটা যতটা না তার উপরে ডিপেন্ড করে, তার চেয়ে বেশি আপনার উপরে ডিপেন্ড করে। পেইন কখন দেয়া হয়? যখন আপনি পেইনটা নেন। দেখবেন যে ছোটবেলায় আমাদেরকে এক শ্রেণীর মানুষ বুলি করতো। কখন বুলি করতো? যখন আমরা চেতে যাইতাম। আমরা যখন চুপচাপ থাকতাম তখন ওই বুলিগুলো আর আসতো না আমাদের কাছে, আমাদেরও সমস্যা হইতো না, তারা আর বুলি করারও সাহস পেত না। সো অপমানের ভিন্ন দিকটা হচ্ছে যে আপনি যদি কোনো নেগেটিভ কথাকে নেগেটিভ হিসেবে না নেন, ইনক্লুডিং অপমান, ইনক্লুডিং সবকিছু, তাহলে সেটা কোনোদিনও আপনাকে পেইন দিতে পারবে না। আর যদি আপনি নেগেটিভ হিসেবে নেন, তাহলে সেটা আপনার ছোট কথাও আপনার জন্য অনেক পেইনফুল হবে। হ্যাঁ, এইটা আমাদের আজকের সেশনের একটা বড় লার্নিং হতে পারে, যে আপনি আসলে কোন বিষয়টাকে কিভাবে ট্রিট করতেছেন। ওকে, ওকে, তারপরে জাস্ট আ সেকেন্ড। ওকে, তারপরে আসে আমাদের অলমোস্ট শেষ টপিকে, গোপনীয়তার গুরুত্ব।
সিক্রেসি। আপনার লাইফে আপনি যদি কাউকে আপনার গোপন কথা শেয়ার করেন, তাহলে সেটা যেই হোক, ধরে নিতে হবে যে তার হাতে আপনি আপনার অস্ত্র জমা দিলেন। তার ক্ষমতা আছে আপনাকে সেটা দিয়ে ঘায়েল করার, নেগেটিভ গোপন কথাগুলো আর কি। তাই আমাদের যে পার্সোনাল দুর্বলতাগুলো থাকে সেগুলো, অথবা খুবই গোপন যে কথাগুলো আছে সেগুলো, ঠিক আছে? তো এই জন্য গোপন যে বিষয়গুলো একান্ত আপনার গোপন, সেগুলোকে গোপন রাখার কোনো কোনো বিকল্প নাই। প্লাস আমার মানে একটা ডিপ্লোম্যাটিক লার্নিং আছে এখানে, সেটা হচ্ছে যে তুমি যখন কমিউনিকেট করবা তখন কি দিচ্ছ কি নিচ্ছ এটার ব্যাপারে তোমার কেয়ারফুল না হলেও চলবে, কিন্তু কি দিচ্ছ সেটার ব্যাপারে কেয়ারফুল হও, ইনফরমেশন। তাহলে তোমার কমিউনিকেশন বেটার হয়ে যাবে, তোমার মুখ দিয়ে বেফাস কথাবার্তা বের হবে না, ঠিক আছে? অ্যান্ড দ্যাটস হাউ অ্যাকচুয়ালি কমিউনিকেশন ওয়ার্কস। অ্যান্ড আমরা যদি একটা পার্সপেক্টিভ দেখি, দেখেন এখানে কি দেখা যাচ্ছে, একটা পাখি আকাশে উঠতেছে এবং কিছু ভেড়া অথবা ছাগল অথবা কুকুর বলতেছে যে সাচ লোনলিনেস, সে কত একা। আবার কিছু ভেড়া অথবা ছাগল বলতেছে যে সে কত স্বাধীন। এখন আপনি একটা জিনিসকে অনেকভাবে দেখতে পারেন, একটা জিনিসকে আপনি পজিটিভলিও দেখতে পারেন, নেগেটিভলিও, ইটস আপ টু ইউ। আপনি কিভাবে দেখবেন এটা যেমন আপনার উপর ডিপেন্ড করে, আবার ওই জিনিসটার ক্ষতিকর দিক এবং ভালো দিক দুইটা আপনাকে জানতে হবে। লাইক আপনি তো, আমরা তো সবাই স্বপ্ন দেখি যে আমরা পাখির মতো উড়বো আকাশে, কিন্তু যখন আমরা এটা মানে না বুঝবো যে পাখি হইলে কিন্তু একা হওয়া লাগে, তখন কিন্তু আমাদের মানে মাথায় এটাও আসবে না যে পাখি হওয়ার একটা ক্ষতিকর দিক আছে। আমরা যে এই যে প্রফেশনাল ডেভেলপমেন্ট বলি বা অনেক কিছুর জন্য আমরা অনেক ফ্যান্টাসি করি যে আমরা লাইফে এইটা হব ওইটা হব। এটা কেন করি? কারণ ওইটা হইলে কিছু ক্ষতিকর দিক আছে, সেই ক্ষতিকর দিক আমরা জানি না, ক্ষতিকর দিক সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। যদি হইতাম তাহলে হয়তো আমরা এইভাবে ডিপ্রেসড হয়ে যাইতাম না ওইটা না পাইলে, অথবা ওইটার জন্য এত বেশি ডেসপারেট হইতাম না। হোয়াটএভার, আমি ড্রিম বিগ করতে মানা করছি না, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। আমরা ফুল পার্সপেক্টিভ নিব এবং তারপর আমরা চিন্তা ভাবনা করব, তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে ম্যাচুরিটির যে জায়গা সেটা স্ট্রং হয়েছে। আর এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা কে কে আছি সেশনে সেটা আগে দেখি। আবরার ভাই আছে, আনিস ভাই আছে, দেলোয়ার ভাই, জাহিদ ভাই, কাউসার ভাই, মেহেদি তো আছে, তোহা আছে, মেহেদি হাসান ভাই আছে, রানি ভাই আছে, রিসাত, ইরা আপু, মুস্তাহিদ, রেদওয়ার লিমন ভাই, শুভঙ্কর, তারেক ভাই, তোহা, ওয়াইদুল্লাহ, নোমান। সো ফার কিছু একটা আসতে যাচ্ছে, এবং সেটা কি? সেটা হচ্ছে কমিউনিকেশন পার্সপেক্টিভের উপর একটা বই। এই বই মেলাতেই খুব সম্ভবত আসবে। তো যদি আসে আপনারা সবাই জানবেন আশা করি। আর আপনাদের সাথে তাহলে বই মেলায় দেখা হচ্ছে খুব সম্ভবত, ঠিক আছে? And এটা নিয়ে কাজকর্ম চলতেছে এখনো। আর এই বইয়ে যা যা আলোচনা করেছি, মানে বইয়ে মোটামুটি অনেক কিছু এসেছে, তার একটা খণ্ডাংশ আজকে আলোচনা করলাম, কিন্তু এর বাইরেও আরো আসলে অনেক কিছু আলোচনা করছে আজকে যেটা বইয়ে নাই। সো আজকের সেশনে থাকার উপকারিতা এটাই, এবং এই জিনিসটা নিয়ে আমি বেশ গত 4-5 বছর ধরে অ্যানালাইসিস করতেছি। হ্যাঁ, শুভঙ্কর ভাই বলেন প্লিজ। শুভঙ্কর ভাই হাত তুলেছিলেন, বলুন। আচ্ছা, বলবেন না মনে হয়। আচ্ছা, হাউএভার এটা হচ্ছে একটা ব্যাপার। সো এইখানে মানে অ্যাপার্ট ফ্রম দিস থিংস, বইয়ের ভিতরে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, এটা আপনারা বই যদি কেনার সুযোগ হয় তখন দেখতে পারবেন। হ্যাঁ আনিস, বলো ভাইয়া। ভাই বলতে যাচ্ছিলাম হচ্ছে চিটাগং এ তো বইমেলা প্রতি বছরই হয়, এবার হবে কিনা জানি না। চিটাগং এ বইমেলা হলে কি আপনি আসবেন? তুমি ইনভাইট করলে আসবো, সমস্যা নাই। আচ্ছা, কিডিং অ্যাপার্ট, দেখা যাক ইনশাআল্লাহ। আচ্ছা, আর ভাইয়া যেহেতু আমি চিটাগং এ, তা আমার জন্য এক কপি আচ্ছা, আগে থেকে ঠিক আছে। অর্ডার আর কি বলতে পারেন, প্রি অর্ডার। শিওর শিওর, আমরা প্রি অর্ডারের অপশন চালু হয়ে যাবে সপ্তাহখানেকের ভিতরে। সো সিগনেচার থাকবে তো আপনার? হ্যাঁ হ্যাঁ, আশা করি থাকবে। আচ্ছা, ঠিক আছে। হাউএভার
আমাদের আজকের সেশন কেমন ছিল সেটা একটু আমি জানতে চাই। আজকে কোনো ফিডব্যাক ফর্ম তৈরি করা হয় নাই। আমি এখানে একটু জানতে চাই, আপনারা যদি কেউ একটু বলতেন, দু একজনের কাছ থেকে আমি একটু শুনবো যে কেমন লেগেছে আজকের সেশন। ভাইয়া, আমি যদি বলি যে কমপ্লিটলি নিউ একটা থিং, যেটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভের উপরে তো খুব একটা সেশন আমরা দেখি না বলতে গেলে, একদম ট্রুলি যেটা আমি বলি, নতুন কিছু শিখলাম, এক কথায় অসাধারণ। আচ্ছা, চমৎকার, থ্যাংক ইউ। বাকি আর কেউ যদি একটু শেয়ার করেন কাইন্ডলি। পার্সপেক্টিভ চেঞ্জ করে দিছেন, থ্যাংক ইউ। আচ্ছা, বাকিরা আর দু একজন একটু ভাইয়া ভালো হয়েছে, অসাধারণ একটা জিনিস হয়েছে। আসলে আমরা যে হুটহাট করে কোনো জিনিস শুনি আমাদের রিয়েক্ট করে ফেলি, তো আসলে এটা না করে আমরা জিনিসটাকে নিয়ে একটু অন্যভাবে চিন্তা করলে এই জিনিসটা শিখলাম আজকে। অসম্ভব ভালো লেগেছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অনেক কিছুই শিখেছি, কারণ আমার পার্সপেক্টিভের সাথে মানুষের খুব কম সময়ে মিলে, কিন্তু আজকে অনেক কিছুই শিখছি যে আমিও অধিকাংশ সময় ভুল হতে পারি। বিশেষ করে এটা আমার বড় শিক্ষা আজকে। থ্যাংক ইউ। তারপর আর দু একজনের কাছ থেকে শুনবো প্লিজ। আসলে এখানে যে ট্রেনিংটা আমরা আজকে করলাম আর কি, তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের বাস্তব জীবনে এটা খুবই কাজে লাগবে। আসলে নিজের জিনিসটাকে যেভাবে দেখি, অন্যের জিনিসটাকে যদি নিজের আয়নাতে দেখি, তাহলে আসলে মানে এই যে এত আমাদের যে মনোমালিন্য বা যত ধরনের জব সেক্টরে বা ফ্যামিলিগত প্লাস হচ্ছে সোশিয়াল বা সামাজিক ভাবে যে সমস্যাগুলো আছে, এগুলো সবই ওভারকাম হয়ে যাবে। তো আসলে এই ধরনের বিষয়গুলো যদি ক্লাস 8, 9, 10-এ এগুলো দেওয়া যায়, তা আসলে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র অনেক উপকৃত হবে আর কি। তো ধন্যবাদ ভাই আপনাকে, আসলে এত সুন্দর একটা জিনিস আমাদেরকে শেখানোর জন্য। থ্যাংক ইউ। ইন্টারেস্টিং একটা ভাই কথা আমি একটু বলছেন। লেটে জয়েন করছিলাম, কিছু জিনিস মিস করছি। টপিকটা আমার কাছে একেবারে নতুন মনে হয়েছে, আর খুব মজা লাগছে আর কি। যেই স্টোরিগুলোর মাধ্যমে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছেন, বেশ মজা লাগছে আমার কাছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ যদি একটু কাইন্ডলি শেয়ার করতেন কেমন ছিল আজকের সেশন। তোহা কি আসো? তোহা, তোহা আছো? আচ্ছা, মেহেদি আছো? আচ্ছা, আপনাদের রেসপন্স মনে হচ্ছে আমি নিজেই নাই। না ভাই, আছি ভাই। আচ্ছা, আপনি না, আমি আরেক মেহেদির কথা বলছি। মেহেদি হাসান হচ্ছে আমার টিম মেম্বার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মেহেদি ইসলাম, সরি, মেহেদি ইসলাম মনে হয় আহ, শুনতে পাচ্ছেন। হাউএভার, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যদি চান আমি আজকের সেশনের রেকর্ডিংটা পাঠিয়ে দিব, যদি চান আর কি। জি ভাই, দিতে পারেন ভাই। জি ভাই, দিয়ে দিন, ভালো হয়। ভালো হয়, দিয়ে দিব। জি জি জি, আমার কাছে একটু ভালো দিয়ে দিলে ভালো হয়, সুবিধা প্রথম জি, দিকে খুব ছিলাম ভালো না। হয় ভাইয়া, দিয়ে দিলে ভালো হয়। জি ভাইয়া, ওকে, দিলে খুবই ভালো হয়। ঠিক আছে, আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আপনাদের মেইলেই। সো ফার সো গুড। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং দিয়ার। আজকে আমরা আসবো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, বইয়ের অপেক্ষায় থাকলাম ভাইয়া।